বেডরুমে দুইটা রক্তাক্ত উলঙ্গ লাশ দেখে চোখ ফিরিয়ে নিলাম, কারণ খাটের ওপাশে লাশটা মহিলা ছিল। তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসলাম, যেখানে আগে থেকে রফিক সাহেব দাঁড়িয়েছিলেন। রফিক সাহেব আকস্মিক হয়ে কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু আমি ওনাকে চুপ থাকার ইশারা করে থানায় কল দিলাম। কিছু মহিলা ফোর্স পাঠানোর অর্ডার দিয়ে ফরেন্সিক টিমকে কল করে আসতে বললাম। ওরা আসতে আসতে আমার পরিচয় দিয়ে ফেলি। আমি এসআই জাহিদ, 2 দিন হলো এখানে তুরাগ থানায় জয়েন করেছি। তার আগে লক্ষ্মীপুরের সদর থানার কর্মরত থেকে ছোটোখাটো অনেকগুলো এবং 40টা দুর্লভ কেসের সমাধান করেছিলাম, যার জন্য সরকার থেকে সম্মাননা এবং মেডেলও পেয়েছিলাম। এরপর বদলি হয়ে এখানে। আজ সকালে ডিউটির শুরুতেই ফোন কল পেয়ে এখানে চলে আসি। মহিলা ফোর্স আর ফরেন্সিক টিম চলে আসলো। তাদের ভেতরে পাঠিয়ে রফিক সাহেবকে গম্ভীর গলা জিজ্ঞেস করলাম, আপনি তো আমাকে কল করেছিলেন? জি স্যার। এই বাসার মালিক কি আপনি? না স্যার, আমি ভাড়াটিয়া। মালিক 3 তলায় থাকেন, তবে ওনারা 3 দিন যাবৎ বাসায় নেই। আই সি। এই বাসায় কে কে থাকতেন? মিজান সাহেব আর ওনার স্ত্রী নিহা নতুন বিয়ে করে এই বাসায় উঠেছেন। আপনি কীভাবে বুঝলেন ভিতরে খুন হয়েছে? স্যার, আমি অসুস্থ মানুষ। ডাক্তার বলেছে নিয়মিত ওষুধের সাথে ব্যায়াম করতে, যার জন্য খুব সকালে বের হয়ে 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়াম করি। আজ সকালে যখন বের হই তখন মিজান সাহেবের ফ্ল্যাটের দরজা খোলা দেখি। ব্যাপারটা স্বাভাবিক নিয়ে আমি বের হয়ে যাই, কিন্তু ফিরে এসে একই রকম দরজা খোলা দেখে কৌতূহলবশত মিজান সাহেবকে ডাকতে থাকি। স্যার, আমি মিজান সাহেবকে ছেলের মতো দেখতাম। জোরে জোরে ডেকে কোনো সাড়া না পেয়ে ভেতরে এসে বেডরুমের দরজার নিচে রক্ত দেখে ভয় পেয়ে যাই, আর তারপর আপনাকে ফোন করি। বেডরুম থেকে ফিরে ফরেন্সিক টিমের অফিসার আতিক সাহেব আমাকে জানালো, স্যার, কোনো ক্লু খুঁজে পেলাম না। পোস্টমর্টমের পর বলা যাবে ঠিক কী হয়েছিল এখানে। আর স্যার, আমি শিওর এটা কোনো সিরিয়াল কিলারের কাজ না। হতে পারে ব্যক্তি স্বার্থের জন্য কেউ খুন দুটো করেছে। আমি আতিক সাহেবকে থামিয়ে বললাম, আপনি কি করে বুঝলেন খুনি সিরিয়াল কিলার না? আতিক সাহেব মুচকি হেসে বললেন, 18 বছরের অভিজ্ঞতা স্যার। আমি আর কিছু বললাম না। হয়তো আতিক সাহেব ঠিক বলছেন। লাশ দুটোকে পর্যবেক্ষণ করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিলাম। রফিক সাহেবকে পরে দরকার পড়তে পারে বলে আসতে বললাম। পুরো বাসাটা আরও একবার পর্যবেক্ষণ করে বাইরে চলে আসলাম। বাইরে বড় করে লেখা নাজিয়া ভিলা। উত্তরা 9 নং সেক্টরের 3B রোডের একটা 3 তলা বাড়ি। এরকম একটা পরিবেশ বান্ধব নিরিবিলি আবাসিক এলাকায় দুটো মানুষকে খুন করে খুনি সহজে পালিয়ে যাবে তা ঠিক মানতে পারছি না। একটু দূরে 3B রোডের মাথায় একটা দোকান দেখতে পেলাম। পুরো রোডে মাত্র একটাই দোকান। সেখানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম কাল রাতে কিংবা সকালে অপরিচিত কাউকে দেখেছে কিনা, কিন্তু দোকানদার আশাহত করে আমাকে বলল, স্যার, আমি দোকান খুলি সকাল 8টায় আর রাত 8টার আগে দোকান বন্ধ করে ফেলি। তাছাড়া এখান দিয়ে তো কত মানুষ আসে যায়, কিভাবে ওইভাবে খেয়াল করা হয় না। ঠিক আছে, প্রয়োজনে আবার কথা বলতে পারি বলে নাজিয়া ভিলার সামনে চলে আসলাম। কনস্টেবল হায়দারকে বললাম রফিক সাহেবকে ডেকে আনতে। হায়দার যাওয়ার পর বাড়িটা আরও পর্যবেক্ষণ করতে লাগলাম। বাড়ির দুপাশে 5 তলা দুটো বিল্ডিং। আশেপাশের বিল্ডিং থেকে নাজিয়া ভিলা একটু ভিন্ন মনে হলো, কারণ এর কারুকার্য অন্য সব থেকে আলাদা। প্রথম শ্রেণীর কর্মকর্তা ছাড়া এই বাসা ভাড়া নেবার সামর্থ্য কেউ রাখে না। রফিক সাহেব চলে আসলো। হায়দারকে আবার ভিতরে পাঠিয়ে নাজিয়া ভিলার ভাড়াটিয়া এবং মালিকের আইডেন্টিটি আনতে বললাম। হায়দার যেতেই রফিক সাহেবকে বললাম, এখানে দুটো খুন হয়েছে, মিজান সাহেব আর ওনার স্ত্রী। লাশ দুটোকে আমরা উলঙ্গ পেয়েছি। আচ্ছা রফিক সাহেব, আপনি মিজান সাহেব সম্পর্কে যা যা জানেন বলতে থাকুন। স্যার, আসলে মিজান সাহেব এই বাসায় এসেছেন 2 মাস হলো। খুব মিশুক একটা ছেলে। শুক্রবার মসজিদে যাওয়ার সময় ছাড়া দেখা হতো না আমাদের। কিন্তু স্যার, আমার স্ত্রী নিয়মিত ওদের বাসায় যেত, আর নিহাও আসতো। আমার ছেলে মেয়ে বড় হওয়ার পর মেয়েকে বিয়ে দিয়ে দেই, আর ছেলে পরিবার নিয়ে দেশের বাইরে চলে যায়। মিজান সাহেবকে আমার স্ত্রীর ছেলের মতোই জানতেন, আর আমার স্ত্রী সবসময় ওদের প্রশংসা করতেন। আচ্ছা রফিক সাহেব, আপনার কি মনে হয় খুন দুটো কে করতে পারে? আই মিন, আপনি অপরিচিত কাউকে বাসা দেখেছেন? না স্যার, তেমন কাউকে তো দেখিনি। যতটুকু জানতাম ওরা এখানে নতুন, শত্রু থাকারও কথা না। কেন যে ওদের এভাবে খুন করা হলো? কথা শেষ করার পর রফিক সাহেব চশমা খুলে চোখের পানি মুছলেন। মিজান সাহেব পেশায় কী ছিলেন? স্যার, উনি পাইলট ছিলেন। মাঝে মাঝে নিহাকে আমাদের হেফাজতে রেখে 2-1 দিনের জন্য দেশের বাইরে যেতেন আন্তর্জাতিক ফ্লাইটের জন্য। ওকে, এই বাসার দারোয়ান কোথায়? দারোয়ানকে একবারও চোখে দেখলাম না কেন? স্যার, বাড়িওয়ালার ছেলের সাথে বেয়াদবি করার জন্য দারোয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে। নতুন দারোয়ান নিয়োগ দেবে, কিন্তু তার মধ্যে ওনারা চলে গেলেন। ওকে, এই বাসায় কয়টা ফ্যামিলি থাকে?
স্যার 3 তলায় বাড়িওয়ালা থাকে, যেটা আপনাকে বলেছিলাম। 2 তলায় একটা ফ্ল্যাটে আমি আর আমার স্ত্রী থাকি, আর একটাতে মিজান সাহেব থাকতো, আর নিচতলায় বাড়িওয়ালার গেস্ট হাউস। আচ্ছা রফিক সাহেব, আপনি তাহলে আসুন, প্রয়োজনে আবার ডাকবো আপনাকে। হায়দার বাড়ির সবার আইডেন্টিটি নিয়ে ফিরে এসে বলল, স্যার উপতলার বাড়িওয়ালায় থাকেন, তবে বাড়িওয়ালার ছোটো ভাই মারা যাওয়াতে ওনারা গ্রামের বাড়ি গিয়েছেন। কাজের মেয়ের থেকে খবর পেলাম ওপরে এক ফ্ল্যাটে বাড়িওয়ালা আর ওনার স্ত্রী থাকেন, আর পাশেরটাতে ওনার ছেলে আর ছেলের বউ। চলো থানায় ফিরে যাওয়া যাক। কনস্টেবল রুবেলকে সেখানে রেখে থানায় ফিরতে লাগলাম। কেসটাকে যত সহজ মনে করেছিলাম তত সহজ না, জট খুলতে গিয়ে আরও পাকাচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট হাতে আসলেই কিছুটা বুঝতে পারবো ভাবতে ভাবতে থানায় চলে আসলাম। বিকেলের দিকে সহকারী আমান সাহেবকে আমার সাথে দেখা করার জন্য ডেকে পাঠালাম। সে আসতে না আসতেই পোস্টমর্টেম রিপোর্ট আমার হাতে চলে আসলো। রিপোর্ট দেখে চমকে উঠলাম আমি। রিপোর্টে লেখা ছিল, খুনের আগে মিজান সাহেবের স্ত্রীকে জোরপূর্বক 3 জনের গ্যাং রেপ করেছে, যেখানে মিজান সাহেবের সেক্সুয়াল কোনো সিনড্রোম পাওয়া যায়নি। তাদের দুজনেরই শ্বাসরোধ করে হত্যা করে তারপর দেশীয় অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। দুজনের খুন হওয়ার সময়ের পার্থক্য আধা ঘন্টা। কেসটা জট খুলতে গিয়ে আরও পাকাচ্ছে। 3 জনে মিলে রেপ করলো, যেখানে মিজান সাহেব কিছুই করেননি। তাহলে ওনাকে উলঙ্গ করার মানে কি? খুনি কি আমাদের বোকা বানানোর চেষ্টা করলো? মনে মনে এক শয়তানি হাসি দিয়ে বললাম, আমি এসআই জাহিদ, খুনিকে গ্রেপ্তার করেই ছাড়ব। উপর মহল থেকে কল আসলো। ফোন ধরতে বড় স্যার বললেন, জাহিদ, এই কেসটা নিয়ে জনসাধারণের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছানোর আগেই খুনিকে গ্রেপ্তার করা চাই। ইয়েস স্যার, আই উইল ডু ইট উইথিন শর্ট টাইম। বলতেই ফোন কেটে দিলেন। এই আমান সাহেব এখন আসছেন না কেন? আমান সাহেব সম্পর্কে একটু বলি। ডিপার্টমেন্টের জুনিয়র, তবে ওনার অনেক সুনাম আছে, কারণ অনেক জট পাকানো কেস উনি ধৈর্য সহকারে সমাধান করেছেন। চেয়ারে হেলান দিতেই আমান সাহেব চলে আসলো। হায়দারকে রেখে 2 কাপ কফি দিতে বলে আমান সাহেবকে বললাম, তো আমান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? কেসের প্রাথমিক ফাইলটা এগিয়ে দিতে দিতে বললাম, এই নিন আমার ভালো থাকা। হায়দার কফি দিয়ে চলে গেল, কিন্তু আমান সাহেবের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি এক মনে ফাইল দেখেই যাচ্ছেন। হালকা কাশি দিয়ে বললাম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমান সাহেব ভাবুক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বললাম, তারপর আমান সাহেব কী বুঝলেন? বুঝলাম তো অনেক কিছুই, কিন্তু চূড়ান্ত কিছু বলতে পারছি না। মুচকে হাসি দিয়ে পোস্টমর্টেম রিপোর্টটা এগিয়ে দিয়ে, এ নিন, তারপর কিছু বলুন। আমান সাহেব পোস্টমর্টেম রিপোর্টটা পড়ে একটু শব্দ করেই বললেন, ও মাই গড। আমান সাহেবকে আবার জিজ্ঞেস করলাম, কিছু বুঝলেন অর এনি ক্লু? স্যার এতটুকু বুঝলাম, 3 জন থাকলেও খুন কিন্তু একজনই করেছে, আর বাকিরা হাত মিলিয়েছে মাত্র। তবে স্যার, খুনি খুব মেধাবী, আর এটা তার প্রথম খুন। আচ্ছা স্যার, আমি কি স্পটে যেতে পারি? শিওর, আগামীকাল ডিউটির প্রথম আওয়ারেই আমরা সেখানে যাব। জি ধন্যবাদ স্যার, আপনি তাহলে আসুন, কাল দেখা হচ্ছে। আমার সাহেব যেতেই চূড়ান্ত ফাইল লেখা শুরু করলাম। ঢাকার অন্যতম নিরাপদ আবাসিক এলাকায় স্বামী স্ত্রীর খুন। 2টো খুনের সময়ের ব্যবধান আধা ঘন্টা। খুনের আগে স্ত্রীকে 3 জনের গ্যাং রেপ করে তারপর দেশীয় অস্ত্র দিয়ে জবাই। খুন করে 2 জনকে উলঙ্গ করে খুনিরা পালিয়ে যায়। 3 তলা বাড়িতে সর্বমোট মানুষ থাকে 10 জন। পুরুষ 4 জন, মিজান, রফিক সাহেব, বাড়িওয়ালা জামান সাহেব আর ওনার ছেলে জাকির। আর মহিলা নিহা, রফিক সাহেবের স্ত্রী রাবেয়া বেগম, আর কাজের মেয়ে রিনা, নাজিয়া বেগম, ওনার ছেলে বউ লতা, আর কাজের মেয়ে চম্পা। এছাড়া শফিক সাহেবের 1 মেয়ে আর 1 ছেলে, যারা বিয়ে করে সংসারী হয়ে গেছে বাবা মাকে একা করে। নাজিয়া ভিলায় কোনো দারোয়ান নেই। ফাইলটা সম্পূর্ণ করে নাজিয়া ভিলার মালিক জামান সাহেবকে কল করে দ্রুত আসতে বলে বাসায় চলে আসলাম। আজকে সারাদিন একটা ধকল গেল, একটা ফ্রেশ শাওয়ার দরকার। শাওয়ারে যাব, কিন্তু তোয়ালে খুঁজে পাচ্ছি না। ব্যাচেলারদের এই একটাই সমস্যা, কোথায় কি থাকে মনে থাকে না। অনেক খুঁজে তোয়ালে নিয়ে শাওয়ারে চলে গেলাম। ঝর্নার পাড়ি ছেড়ে দিয়ে ভাবতে লাগলাম কে খুন করতে পারে। মাথায় অনেকজনের নাম ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে প্রথমে জাকির, রফিক সাহেব আর জামান সাহেব তো ছিলই, তার সাথে ছিল আরও কয়েকজন। ঝর্না জোরে ছেড়ে শাওয়ার দিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কাল সকাল সকাল আবার আমার সাহেবকে নিয়ে নাজিয়া ভিলায় যেতে হবে। সকালে ফোন ভাঙলো আমান সাহেবের ফোন কলে। আমান সাহেব কেসটা নিয়ে চরম উত্তেজনার মধ্যে আছেন। তাড়াতাড়ি রেডি হয়ে থানায় আসলাম। আমান সাহেব আমার জন্য অপেক্ষায় ছিলেন। থানায় এসে দেরি করিনি। আমান সাহেবকে নিয়ে বেরিয়ে পড়লাম নাজিয়া ভিলার উদ্দেশ্যে।
কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। কনস্টেবল রুবেলকে জিজ্ঞেস করলাম বাসায় নতুন কেউ এসেছে কিনা। রুবেল বলল গতকাল রাতে বাড়ির মালিক সহ সবাই এসেছে আর নতুন কাউকে দেখেনি। রুবেলকে দেখে আমান সাহেবকে নিয়ে সোজা মিজান সাহেবের বাসায় চলে আসলাম। নিয়ে গেলাম বেডরুমে। আমান সাহেবকে মনে হচ্ছে গন্ধ শুকে শুকে ক্লু বের করবেন। ঘরের প্রতিটা জিনিস হাতড়ে দেখলেন কিন্তু কিছুই পেলেন না। মিজান সাহেবের ফ্ল্যাট ছেড়ে রফিক সাহেবের ফ্ল্যাটের কলিং বেল বাজালাম। একটু সময় পর একজন পঞ্চাশোর্ধ্ব মহিলা এসে দরজা খুলল। আমাদের দেখে ভিতরে আসতে বলে দরজা বন্ধ করে দিলেন। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলাম রফিক সাহেব কোথায়। উনি জানালো রফিক সাহেব বাজারে গেছেন, কিছুক্ষণের মধ্যে ফিরবেন। আধা ঘন্টা পার হয়ে গেল, রফিক সাহেবের আসার কোনো খবর নেই। এদিকে আমান সাহেব কাচুমুচু করছেন। আমি ঠিকই বুঝতে পারছি কেন কাচুমুচু করছে। আমান সাহেবের একটু সিগারেটের নেশা আছে, যদিও আমার সামনে খায় না কখনো। রফিক সাহেব আসলে খবর দিতে বলে আমান সাহেবকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলাম। আমি জানি আমান সাহেবের কাছে সিগারেট সবসময় থাকে, তাই দোকানে না গিয়ে ছাদে উঠতে লাগলাম। 3 তলায় এসে আমান সাহেবকে ছাদে যেতে বলে আমি ওয়াশরুমে যাব বলে একটা ফ্ল্যাটের কলিং বেল বাজালাম। দরজা খুলতে না খুলতেই আমান সাহেব ছাদের উপর থেকে জোরে আমাকে ডাক দিল, স্যার এদিকে আসুন। তাড়াতাড়ি ছাদে উঠতেই আমান সাহেব কোনার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। সেদিকে তাকাতে দেখলাম অনেকগুলো আধ খাওয়া সিগারেটের অবশিষ্টাংশ পড়ে আছে। এভাবে আমান সাহেবের জোরে ডাক দিয়ে আনাতে কিছুটা রাগ হলো, সেটা প্রকাশ না করে বললাম, সিগারেটের অবশিষ্টাংশ? জি স্যার, আমার মনে হয় আমরা ক্লু পেয়ে গেছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সেটা কি? স্যার, এই সিগারেটের অবশিষ্টাংশ ফেলনা নয়, হতে পারে এর থেকে আমরা কোনো না কোনো ক্লু পেতে পারি। একটু ভেবে বললাম, আচ্ছা আমান সাহেব, আপনার কি মনে হয় খুনি কে হতে পারে? স্যার, কেস ফাইল থেকে জানলাম এই বাসায় কোনো দারোয়ান থাকে না। দারোয়ান ছাড়া 4 জন পুরুষ থাকতো, তার মধ্যে মিজান সাহেব খুন হলো। আমার মনে হয় না বাকি 3 জনের কেউ খুন করতে পারে, কিন্তু সন্দেহ থেকে বাদ দেওয়া যেতে পারে না খুনি অন্য কেউ যে আমাদের কাঁচা মাথায় বোকা বানাচ্ছে, সেটা আমারও মনে হচ্ছে। আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি ফরেন্সিক টিমের অফিসার আতিক সাহেবকে আসতে বলি। আতিক সাহেবকে ফোন করে নাজিয়া ভিলায় আসতে বলে ছাদ থেকে 3 তলায় চলে আসলাম। আশ্চর্য, সেই কখন কলিং বেল বাজালাম কিন্তু এখনও দরজা খুললেন না। বড়লোকের এই একটাই সমস্যা, ঘুমাবে দেরিতে আর উঠবেও দেরিতে। আরও কয়েকবার কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে থাকলাম। বেশ কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে দরজা খুলল। দেখি তো কাজের মেয়ে মনে হলো না। ঘুম ঘুম চোখে দরজা খুলে কিছু বলার আগে আমি বললাম, জামান সাহেব আছেন? আমাদের ভালোভাবে খেয়াল করে মেয়েটা ঘুম যেন কোথাও উড়ে গেল। ভেতরে আসতে বলে দরজা বন্ধ করে দিল। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি জামান সাহেবের কী হন? স্যার, আমি ওনার পুত্রবধূ লতা। আপনি তাহলে জাকির সাহেবের স্ত্রী? জি স্যার। জাকির সাহেব কি বাসায় আছেন? জি স্যার, ও ঘুমাচ্ছে। ওনাকে ডেকে তুলুন। বলেন তুরাগ থানা থেকে এসআই জাহিদ এসেছেন। আমি যতটুকু জানি আপনারা আর জামান সাহেব আলাদা ফ্ল্যাটে থাকেন, তাই ওনাকেও ডেকে আনুন। জি স্যার, আলাদা ফ্ল্যাটেই থাকি, কিন্তু 2 ফ্ল্যাটের মাঝ বরাবর যাতায়াত করা যায়। আপনারা বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। মেয়েটা যেতেই ফ্ল্যাটের দিকে চোখ বুলালাম। বেশ সুন্দর করে সাজিয়েছে, ঘর জুড়ে দামের জিনিসপত্র দিয়ে সাজানো। হালকা কাশি আর তার সাথে কারো সালামে তাকাতে দেখি এক তাগড়া যুবক আমাদের দিকে এসে করমর্দানের জন্য হাত বাড়ালো। আমি হাত বাড়াতে ছেলেটা বলল, স্যার আমি জাকির। আপনি তাহলে জাকির সাহেব? জি স্যার। আপনাদের বাসায় যে জোড়া খুন হলো সে ব্যাপারে কিছু জানেন? স্যার, ছোটো চাচু মারা যাওয়ার পর আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। সেখানে থেকেই খবর পাই 2 তলায় জোড়া খুন হয়েছে, আর গত রাতে আপনার কল পেয়ে চলে আসে। ওকে, আপনি পেশায় কী করেন? স্যার, আমি ব্যবসা করি, অটোমোবাইলের ব্যবসা। আচ্ছা, আপনি মিজান সাহেব সম্পর্কে কী জানেন? স্যার, ভাড়াটির সম্পর্কে বাবা ভালো জানেন। আসলে আমি ব্যবসার কাজে সবসময় বাইরে থাকি। মিজান সাহেব সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই, খুব কম দেখা হতো। তবে মিজান সাহেব অনেক মিশুক ছিল, এটা বাবার থেকে শুনতাম। জাকিরের কথার মাঝে এক বয়স্ক লোক হালকা কাশি দিয়ে এগিয়ে এসে বলল, স্যার আমি জামান চৌধুরী, আপনি গতকাল আমাকে ফোন করে আসতে বলেছিলেন। গম্ভীর গলায় বললাম, জি জামান সাহেব, আপনার বাড়ির দোতলায় জোড়া খুন হয়েছে। খুনিকে আমরা খুব দ্রুত গ্রেপ্তার করব, তার আগে আপনার কাছে কিছু তথ্য জানার ছিল। জি স্যার, বলুন। এই 3 তলা বাড়ির উপরে আপনারা থাকেন, দোতলায় 2 ফ্ল্যাটে 2 ভাড়াটিয়া, কিন্তু নিচতলায় কেউ থাকে না কেন? যদিও আমি জানতাম নিচতলায় গেস্ট হাউস, কিন্তু সেটা ওনাকে বললাম না। আসলে স্যার, এই বাসাটা তৈরি করেছি শুধু আমাদের জন্যই।
তখন দোতলা ছিল, কিন্তু জাকির ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকে। এত বড় বাড়িটা খালি খালি লাগতো, তাই 3 তলা কমপ্লিট করে আমরা 3 তলা চলে আসি আর দোতলা ভাড়া দেই। নিচতলা প্রথম থেকেই গেস্ট হাউস ছিল স্যার। গেস্ট হাউস? আপনাদের গেস্ট হিসাবে কে কে আসতো? স্যার, আমার ছোট ভাই আর বোন আসতো, মাঝে মাঝে জাকিরের কিছু বন্ধুরা আসতো। জাকির সাহেবের বন্ধু? খুব গম্ভীর গলায় জাকির সাহেবকে জিজ্ঞেস করলাম। আপনার কোন কোন বন্ধু গেস্ট হয়ে আসতো, বিশেষ করে গত 2 মাসে কারা এসেছে? 5 জন বন্ধু আসতো, কিন্তু গত 2 মাসে 2 জন এসেছিল। ভাবতে লাগলাম, গ্যাংরেপ করেছিল 3 জনে, এদিকে গত 2 মাসে গেস্ট এসেছিল 2 জন, 2 2 4 মিলে গেল নাকি? আমান সাহেবকে ইশারা করলাম 5 বন্ধুর ঠিকানা আর মোবাইল নাম্বার টুকে নিতে। জামান চৌধুরীর দিকে তাকিয়ে আবার বললাম, আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে? আপনি মিজান সাহেব সম্পর্কে কি জানেন? জামান সাহেব দুঃখ ভরা মন নিয়ে বললেন, জানি না স্যার, এত সুন্দর একটা দম্পতি ছিল ওরা। 2 মাস হলো ভাড়া দিয়েছি, ওরা এখানে নতুন, সেই হিসাবে ওদের কোনো শত্রু থাকার কথা না। কেন যে ওদের এভাবে খুন হলো? ছেলেটা নম্র, ভদ্র আর মিশুক ছিল। জামান সাহেবের কথার মাঝেই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে চেয়ে দেখি আতিক সাহেবের কল। জামান সাহেবকে থামিয়ে কল রিসিভ করে আতিক সাহেবকে 3 তলা আসতে বলে রেখে দিলাম। জামান সাহেব থেকে যা জানার জেনেছি, পরে আবার দরকার পড়তে পারে বলে বিদায় নিয়ে বের হচ্ছিলাম। দরজায় এসে গাড় ঘুরিয়ে জাকির সাহেবকে কাছে ডাকলাম। জাকির সাহেব কাছে আসতে ওনাকে আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি কি সিগারেট খান? না মানে অনেকক্ষণ হলো সিগারেট খাইনি, একটু সিগারেটের নেশা আছে আর কি। জি স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। আমান সাহেব ব্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বলতে চাইছে স্যার আপনার আবার সিগারেটের নেশা। পরে মনে হয় বুঝতে পেরে আর জিজ্ঞেস করলো না। এদিকে জাকির ভেতর থেকে একটা খালি প্যাকেটে করে 5টা ব্যানসন সিগারেট নিয়ে আসলো। আস্তে করে ধন্যবাদ দিয়ে জোরে বললাম, যেন জামা চৌধুরীও শুনতে পায়, আপনার কি অনুমতি ছাড়া ঢাকার বাইরে যাবেন না, বলে বেরিয়ে আসলাম। আতিক সাহেব ততক্ষণে সিঁড়ির কাছে চলে এসেছেন। আমাকে দেখে মৃদু হাসি দিয়ে জিজ্ঞেস করলো, জাহিদ স্যার কেমন আছেন? জরুরি তলব যে? আর ভালো থাকা? ছাদে উঠতে উঠতে আসুন, জরুরি তলবের কারণ দেখতে। ছাদে উঠতে আতিক সাহেবকে ইশারা করে সিগারেটের অবশিষ্টাংশ দেখালাম। আতিক সাহেব কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে সব কয়টি সিগারেটের অবশিষ্টাংশ খুব সাবধানে নিরাপদে একটা প্যাকেটে ঢুকালো। ভালো করে খেয়াল করতে দেখলাম ব্যানসন সিগারেট। 7-5 না ভেবে আতিক সাহেবকে বললাম, আতিক সাহেব, এই সিগারেট অবশিষ্টাংশ থেকে বের করবেন, এখানে একজনের ফিঙ্গারপ্রিন্ট নাকি অনেকজনের? স্যার, এটা অনেক কঠিন ব্যাপার, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ আতিক সাহেব, আপনি তাহলে আসুন, যত দ্রুত সম্ভব আমাকে রিপোর্টটা দিবেন। আতিক সাহেব যেতে না যেতে আমান সাহেব বলে ফেলল, স্যার, আপনি জামান চৌধুরীর ছেলের কাছ থেকে সিগারেট চাইলেন কেন? একটু জোরে হেসে বললাম, জানেন আমান সাহেব, একসময় প্রচুর সিগারেট খেতাম, কিন্তু একদিন হাসপাতালে গিয়ে সিগারেটের কারণে ফুসফুস আক্রান্ত অনেক মুমূর্ষু রোগী দেখে বদভ্যসটা ছেড়ে দিয়েছি। তবে আজকে সিগারেট নিলাম ঠিকই, কিন্তু সেটা খাওয়ার জন্য না, 2-2-4 মেলানোর জন্য। আমান সাহেব কিছু বলতে যাবে তার আগে আবার বললাম, হায়দারকে জাকির সাহেবের 5 বন্ধুর ডিটেলস বের করে পাঠাতে বলেন, আর খুনের রাতে ওরা কোথায় ছিল লোকেশনটা বের করতে বলেন। আর হ্যাঁ, জাকির সাহেবের লোকেশনটাও ইম্পর্টেন্ট। আমান সাহেব হায়দারকে কল করে সব বুঝিয়ে দিয়ে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কিছু বলবেন আমান সাহেব? স্যার, একটা কথা বলতাম। জড়তা না করে বলে ফেলুন। স্যার, বয়স তো কম হলো না, বিয়ে শাদির ব্যাপারে কিছু ভেবেছেন? আমান সাহেবের কথায় না হেসে পারলাম না। হাসি থামিয়ে বললাম, আমার জীবনে একটা গল্প আছে, পরে কখনো বলবো। কথার মাঝখানে আমান সাহেবের ফোন ভেজে উঠল। আমান সাহেব হায়দারের কল বলাতেই রিসিভ করতে বললাম। ফোন ধরতেই আমান সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি বলল হায়দার? উত্তেজিত হয়ে আমান সাহেব বলল, স্যার, সেদিন রাতে জাকির সাহেবের ওই 2 বন্ধু ঢাকার বাইরে ছিল, কিন্তু জাকির সাহেবের ফোন লোকেশন মিরপুরে ছিল। তাহলে কি 2-2-4 মিলে গেল? এখনও নিশ্চিত না, তবে আমার মনে হচ্ছে জাকির সাহেব কোনো না কোনোভাবে খুনের সাথে জড়িত। একটু জোরে হাসি দিয়ে বললাম, আমান সাহেব, আমাদের এখনও 2-2-6 মিলতেছে, 4 না। ব্রুকুচকে, কেন স্যার? আমান সাহেব, জীবনে অনেক কিছু সমাধান করেছি, তার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমান সাহেবের কেউ খুনি নয়, তবে সন্দেহের তালিকার বাইরে না। আপনি জাকির সাহেব এবং জামান চৌধুরীর ভাবভঙ্গি দেখেননি? তারা কীভাবে সাবলীলভাবে কথা বলছিল? জি স্যার, সেটা অবশ্য আমিও খেয়াল করেছি। আতিক সাহেব বলছেন, এটা খুনের প্রথম খুন।
আর নতুন কেউ জোড়া খুন করে কেউ এভাবে সাবলীলভাবে কথা বলতে পারবে না। আর আমারও তাই মনে হয়, কিন্তু সন্দেহ তালিকা থেকে কোনোভাবে বাদ দেওয়া যায় না, কারণ সেদিন রাতে জাকির সাহেবের লোকেশন মিরপুরে ছিল। সে তো গ্রামে থাকার কথা, মিরপুরে কেন? স্যার, আমরা জাকির সাহেবকে গ্রেপ্তার করছি না কেন? অপেক্ষা আমান সাহেব, দুয়ে দুয়ে চার মেলানোর অপেক্ষা। খুনি যেহেতু তিনজন, সবাইকে একসাথে বের করব। জাকির সাহেব আমাদের কন্ট্রোলে আছে। এক কাজ করুন, কনস্টেবল হারুনকে সিভিল ড্রেসে এই ঠিকানা চলে আসতে বলুন। জি স্যার। চলুন আমান সাহেব, দোতলায় রফিক সাহেবের বাসায় যাওয়া যাক, বলে নিচে নামতে লাগলাম। দোতলায় এসে কলিং বেল বাজাতেই আগের বয়স্ক মহিলাটি দরজা খুলে বলল, স্যার ভিতরে আসুন। ভেতরে ঢুকে সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলাম, রফিক সাহেবকে ডেকে দিন। মহিলাটি বলল, স্যার উনি আবার ডাক্তারের কাছে গেছেন, এখনও ফেরেননি। ঠিক আছে বলে আমরা উঠতে চাইলাম, কিন্তু উনি আমাদের হাসি মুখে বসতে বললেন। একটু পর একটা 10-12 বছরের মেয়ে টেবিলের নাস্তা দিতে লাগলো। আমি চট করে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি রিনা? জি সাহেব। আমি বাসায় কাম করি। আচ্ছা, মিজান সাহেব আর নিহাকে তুমি চিনতে? হ সাহেব, চিনুম না কেন, আভায় তো প্রায় এই ফ্ল্যাটে আসতো। ওকে। এদিকে আমান সাহেব শব্দ করে চা খাচ্ছেন, সেটা দেখে রিনা খিলখিল করে হেসে উঠল। ভাবলাম বাচ্চা মেয়ে এভাবে চা খেতে দেখে হাসছে, কিন্তু রিনা হঠাৎ বলে উঠল, জানেন সাহেব, আমাদের আরিফ সাহেবও কিন্তু এভাবে চা খায়। বলে আবার খিলখিল করে হাসতে লাগলো। আমি আর আমান সাহেব দুজন অবাক হয়ে গেলাম, কারণ এই আরিফ সাহেব আবার কোথা থেকে আসলো। অবাক হয় রিনাকে বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, আরিফ সাহেব উনি কে? সাহেব উনি আমাদের আফাজ জামাই। আরও কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে রান্নাঘর থেকে ডাকা সাহেব মেয়েটা চলে গেল, আর সেখানে অপেক্ষা করলাম না। রফিক সাহেবের স্ত্রীর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম নাজিয়া ভিলা থেকে। গেটের কাছে এসে কনস্টেবল রুবেলকে জিজ্ঞেস করলাম, কাউকে সন্দেহ হলো? অপরিচিত কাউকে আশেপাশে ঘুরঘুর করতে দেখেছ? না স্যার, তেমন কাউকে দেখিনি। রুবেলকে আরও কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে চেয়ে দেখি আতিক সাহেবের কল। রিসিভ করে, হ্যালো। উত্তেজিত কণ্ঠে আতিক সাহেব বলল, স্যার একটা গুরুত্বপূর্ণ খবর আছে, তাড়াতাড়ি বলুন। স্যার, ছাদের ওপর থেকে আধ খাওয়া সিগারেটের ফিঙ্গারপ্রিন্ট আর নিহার শরীরে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলে গেল। ও মাই গড, বলেন কি? আতিক সাহেব আর কি জানলেন? স্যার, 2 জায়গায় তিনজনের ফিঙ্গারপ্রিন্ট পেলাম। আইসি, তার মানে খুনের আগে অথবা পরে খুনিরা ছাদে অবস্থান করেছিল। ধন্যবাদ আতিক সাহেব, প্রয়োজনে আবার কল দেব, বলে কল কেটে দিলাম। কল কাটতেই আমান সাহেব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে ফেলল, স্যার এনি গুড নিউজ? মৃদু হেসে উত্তর দিলাম। দুয়ে সবেমাত্র 5 মিলল আমান সাহেব, আর একটু অপেক্ষা। রুবেলকে গেটে রেখে 3B রোডের মাথায় দোকানটার কাছে যেতে লাগলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম আমান সাহেবকে সিগারেট খাওয়ার পারমিশনটা দিয়ে দেব। আসার পর থেকে কাঁচুমাচু করে যাচ্ছে। দোকানে গিয়ে আমান সাহেবকে বললাম, আপনি সিগারেট নিতে পারেন। আমান সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে দেখে আবার বললাম, তবে এটা খেলে হৃদরোগ এবং ফুসফুসের অনেক রোগ হয়। আপনাকে একদিন হাসপাতালে নিয়ে যাব, তখন বুঝবেন। পারলে অভ্যাসটা ছেড়ে দিন। আমান সাহেব লজ্জা পেয়ে, না না স্যার, ঠিক আছে, এখন লাগবে না, আর আমি আপনার কথা রাখবো স্যার। অসংখ্য ধন্যবাদ আমান সাহেব। কী ব্যাপার, হারুনকে আসতে বলেননি? ছেলেটা এখনও আসলো না যে? ওই তো স্যার, হারুন এসে গেছে। হারুনকে গম্ভীর গলায় বললাম, এই কেসটা খুব ইম্পর্ট্যান্ট ফর আস, তাই মনোযোগ সহকারে কাজ করবে। রুবেল থেকে এই বাড়ির জামান চৌধুরী, জাকির সাহেব আর রফিক সাহেবের ডিটেলস নিয়ে তাদের ওপর নজর রাখবে, বিশেষ করে জাকির সাহেবের ওপর। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে রাখবো। তারা যেন বুঝতে না পারে তুমি তাদেরকে ফলো করছো। ওকে স্যার, আমি সেভাবেই কাজ করব। হারুনকে সব বুঝিয়ে দিয়ে আমান সাহেবকে বললাম, চলুন থানা যাওয়া যাক। থানায় স্যার? এখানে আর কোনো কাজ নেই? আমার অনুমান যদি ঠিক হয়, আমরা খুনির খুব কাছাকাছি এসে পড়েছি। খুব শীঘ্রই খুনি গ্রেপ্তার হবে, বাকি কাজ থানায় বসে করব। আমান সাহেব ব্রু কুচকে অবাক দৃষ্টিতে চেয়ে বলল, অনুমান? ইয়েস আমান সাহেব, কাল ডিউটির প্রথম আওয়ারেই আপনাকে সব বুঝিয়ে বলবো। এখন থানায় যাওয়া যাক। থানায় এসে বড় স্যারকে কল দিলাম। স্যার, মিজান নিহা জোড়াখুরের হত্যাকারীকে আগামীকাল বিকেলের মধ্যে গ্রেপ্তার করব। ওয়েল ডান জাহিদ, আমার বিশ্বাস ছিল তুমি পারবে। ধন্যবাদ স্যার। স্যারের কল কেটে দিই হায়দারকে ডাকলাম। হায়দার আসতেই 1 কাপ কফি দেওয়ার জন্য বললাম। এই হায়দার ছেলেটা অনেক চালাক চতুর, সব কাজে পটু। হায়দার কফি টেবিলে রেখে চলে যাচ্ছিল, তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, জাকির সাহেবের লোকেশন মিরপুরে ছিল, এই নাম্বারে কল পেয়েছো? জি স্যার, কল দেওয়ার পর একজন রিসিভ করলো আর আঞ্চলিক ভাষায় কথা বলছিল। সব কিছু না বুঝলো এটা বুঝলাম উনি মোবাইলটা কুড়ে পেয়েছেন। আই সি, ঠিক আছে, তুমি আসতে পারো।
কফির মুখে চুমুক দিতে যাব তার আগেই টেলিফোন বেজে উঠল। টেলিফোন উঠিয়ে বললাম, হ্যালো, তুরাগ থানা থেকে এসআই জাহিদ বলছি। ওপাশ থেকে কান্না করতে করতে কেউ বলল, স্যার আমি আশিক বলছি। স্যার আমার অনেক বিপদ, স্যার আমাকে বাঁচান, স্যার ওরা আমাকে মেরে ফেলবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমার কিছু বলতে যাব তার আগে ফোনটা কেটে দিল। তাড়াতাড়ি হায়দারকে ডেকে নাম্বারটা দিলাম লোকেশন বের করার জন্য। হায়দার নাম্বার নিয়ে চলে যেতে ভাবতে লাগলাম, এখনও কেস 41 শেষ হয়নি, তার মাঝে আবার এই আশিকের কল থেকে কেস 42 হবে না তো। কফি শেষ করতে হায়দার এসে বলল, স্যার নাম্বারটা অন হচ্ছে না, তাই লোকেশন বের করা সম্ভব হচ্ছে না, কিন্তু শেষ লোকেশন উত্তরাতে দেখাচ্ছে। আচ্ছা তুমি যাও বলে চেহারায় হেলান দিলাম। কেস 41-এর ফাইল বের করে জামান চৌধুরী আর জাকির সাহেবের নাম্বারে বের করে প্রথমে জাকির সাহেবকে কল দিলাম। হ্যালো, তুরাগ থানা থেকে এসআই জাহিদ বলছি। সালাম দিয়ে, জি স্যার, আগামীকাল সকাল 10টার মধ্যে জামান চৌধুরী আপনি থানা চলে আসবেন বলে লাইন কেটে দিলাম। ফাইল থেকে রফিক সাহেবের নাম্বার বের করে কল দিলাম। ফোন ধরতে বললাম, হ্যালো, তুরাগ থানা থেকে এসআই জাহিদ বলছি, আগামীকাল দুপুর 12টার মধ্যে আপনি থানায় চলে আসবেন বলেই কল কেটে দিলাম। আমান সাহেবকে কেবিনে আসতে বলে কনস্টেবল রুবেলকে কল দিয়ে বললাম রফিক সাহেবের স্ত্রী রাবিয়া বেগম থেকে তাদের জামাতা আরিফের নাম্বারটা জোগাড় করে দিতে। আমান সাহেব কেবিনে ঢুকে বললেন, স্যার আপনাকে বিচলিত দেখাচ্ছে যে, এনি প্রবলেম? তেমন কিছু না, একটু আগে আশিক নামের একজন কল করে সাহায্য চাইল, কিন্তু কিছু বলতে না বলতেই লাইন কেটে গেল, নাম্বারটাও বন্ধ। কথা শুনে মনে হলো ঘোর বিপদে আছে। বলেন কি? কিন্তু নাম্বার যখন বন্ধ তাহলে আর কি করার স্যার? আমান সাহেবের কথার মাঝেই আমার মোবাইলের রিং বেজে উঠল। রুবেলের কল দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম। রুবেল আরিফের নাম্বার দিতেই লাইন কেটে দিলাম। আমান সাহেবকে আরিফের নাম্বারটা দিয়ে বললাম, এই নাম্বারের ডিটেলস রাতের মধ্যে আমাকে দিতে পারবেন? এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই স্যার, ধন্যবাদ, আপনি তাহলে আসুন। আমান সাহেবকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই পুলিশের চাকরি কত কষ্টের, অথচ সাধারণ মানুষ পুলিশকে কত ব্যঙ্গ করে। সারাদিনের ধকলে শরীরের অবস্থা খুব খারাপ। শাওয়ার দিলে ভালো লাগবে, তাই তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। ঝর্নার পানি জোরে ছেড়ে দিয়ে এক শয়তানে হাসি দিয়ে বললাম, আমি এসআই জাহিদ, অপরাধীকে গর্ত থেকে যে কোনো মূল্যে টেনে বের করবই। শাওয়ার শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। চোখ লাগতেই মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে তাকালাম, আমান সাহেবের কল। আমান সাহেবের কল রিসিভ করতে তিনি উত্তেজিত হয়ে বলতে লাগলেন, স্যার, বিজান সাহেব আর নিহার খুনি হলো রফিক সাহেব আর রাবেয়া বেগমের জামাতা আরিফ। লাফ দিয়ে উঠে বসে জোরে বললাম, কি? আরিফ শিওর? হ্যাঁ স্যার, আমি শিওর। কিভাবে? স্যার, আমি আরিফের খোঁজ নিয়ে জানলাম খুনের দিন আরিফ বাসা ছিল না। ওহ আমান সাহেব, সেদিন উনি অন্য কাজে বাইরে থাকতেই পারে। আমাদের খুনের সাথে সম্পর্কিত প্রমাণ চাই, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করতে পারি না। ভালো করে তদন্ত করেন। আর আপনাকে যে আরিফের কল হিস্ট্রি বের করতে বললাম, করেছেন? স্যার, সেটা চলমান, আগামীকাল দুপুরের মধ্যেই আপনার হাতে চলে আসবে স্যার। ধন্যবাদ আমান সাহেব, এখন ঘুমান। আর হ্যাঁ, কাল সকাল সকাল থানা চলে আসবেন বলে লাইন কেটে দিয়ে শুয়ে পড়লাম। এই আমান সাহেব হঠাৎ এমন কিছু করবে মনে মনে ভাবতে লাগলাম। স্যারকে বলেছিলাম কাল বিকেলের মধ্যে খুনিকে গ্রেপ্তার করব। আমার অনুমান ঠিক হলে দুপুরের মধ্যে খুনি গ্রেপ্তার হবে। সে অনুযায়ী কালই হবে কেস 41-এর শেষ দিন। সকালে থানায় চলে গেলাম। আমান সাহেব গতদিনের মতো আমার অপেক্ষায় ছিল। আমান সাহেবের সাথে কুশল বিনিময়ের মাঝেই জামান চৌধুরী আর জাকির সাহেব এসে গেছেন। যদিও ওনাদের আসতে বললাম সকাল 10টায়। বড় করে সালাম নিয়ে জানতে চাইলেন কেমন আছি। ভালো আছি বলে তাদের বসতে বললাম। আমান সাহেবকে আসতে বলে গম্ভীর গলা জাকির সাহেব এবং জামান চৌধুরীকে প্রশ্ন করলাম, কেন খুন করলেন মিজান সাহেব এবং নিহাকে? যদিও আমার অনুমান এরা দুজন খুনি না, কিন্তু এদের মাঝে অনেক কথা লুকায়িত আছে, যা বের করার জন্য ভয় দরকার, তাই এভাবে বললাম। আমার প্রশ্ন শুনে দুজনের মুখের দিকে তাকিয়ে জামান চৌধুরী প্রথম উত্তর দিল, স্যার, আমরা কেন খুন করতে যাব? আমরা খুনের একদিন আগ থেকে গ্রামের বাড়িতে ছিলাম। তাহলে জাকির সাহেবের ফোন ঢাকায় ছিল কেন? পাশ থেকে জাকির সাহেব বলল, স্যার, সেদিন তাড়াহুড়ো করে যাওয়ার পথে আমার মোবাইলটা হারিয়ে যায়, সিম ওঠানোর সময় হয়নি স্যার। আমরা খুন করিনি স্যার। তাদের চোখ বলছে তারা খুন করেনি। তারপরও গম্ভীর গলা বললাম, আপনারা যাওয়ার আগে দারোয়ানকে কেন চাকরিচ্যুত করেছেন? স্যার, দারোয়ানের কাজ হলো গেটে থাকা বাড়ি পাহারা দেওয়া, কিন্তু আমাদের দারোয়ান এদিক সেদিক ঘুরে বেড়ায়, দোকানে চায়, সময় মতো গেটে পাওয়া যায় না, তাই চাকরিচ্যুত করেছি স্যার। নতুন দারোয়ান নিয়ে দেবো, তার আগে বিপদের কারণে আমাদের গ্রামের বাড়িতে যেতে হলো স্যার। ঠিক আছে, আপনারা তাহলে আসুন। তারা যেতেই হায়দারকে ডেকে 1 কাপ কফি দিতে বললাম।
হায়দার কফি দিয়ে যেতেই রফিক সাহেব চলে আসলো। এই সাধারণ মানুষের একটাই সমস্যা, পুলিশ ডেকেছে বলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে থানায় চলে আসবে। রফিক সাহেবকে দেখে বিরক্ত হলেও সেটা প্রকাশ না করে বসতে বললাম। রফিক সাহেব চেয়ার টেনে বসতেই গম্ভীর গলা জিজ্ঞেস করলাম, মিজান সাহেব আর নিহাকে কেন খুন করলেন? তারা আপনার কী ক্ষতি করেছিল? রফিক সাহেব অপরাধীর মতো ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার আমি খুন করব কেন? ওরা তো আমার ছেলেমেয়ের মতো ছিল। খুনের আগে থেকে আপনাদের বাসায় গেস্ট আসতো, সেটা আমাদের বলেনি কেন? স্যার গেস্ট মাঝে মধ্যে জামাতা আরিফ এসে আমাদের দেখে যেত, ও তো আমাদেরই নিজেদেরই সন্তান। 2 মাসে আরিফ কতবার এসেছিল? স্যার আমি অসুস্থ মানুষ, আরিফ প্রতি সপ্তাহে একবার এসে আমাকে দেখে যেত। সেই আরও কিছু বলতে যাব তার আগে আমান সাহেব কেবিনে এসে হাঁপাতে লাগলো। কি হলো জিজ্ঞেস করার আগে রফিক সাহেবকে ইশারা করলো বাইরে যেতে। রফিক সাহেব যেতেই আমান সাহেব একটা কাগজ হাতে দিতে দিতে বলল, সেদিন রাতে। কাগজটাতে চোখ বুঝিয়ে চেঁচিয়ে উঠলাম, ও মাই গড, লেটস গো আমান সাহেব, আর দেরি করা ঠিক হবে না। হায়দার সহ 4 জন কনস্টেবল সাথে নিয়ে চললাম আমান সাহেবের নিয়ে যাওয়া ঠিকানায়, যেখানে মিলবে জোড়া খুনের খুনি। একটা অফিসের সামনে এসে গাড়ি থামলো। অফিসে ঢুকে একটু হেঁটে একটা কেবিনে ঢুকতে কেবিনে থাকা লোকটি আমাদের দিকে ঘামতে লাগলো। এসির মধ্যেও ঘামছে দেখে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার আরিফ সাহেব, এত ঠান্ডা তারপর ঘামছেন? কিছু বলতে যাবে তার আগে বললাম, তুই কী ভেবেছিলি তোকে আমরা ধরতে পারবো না? কোনো অপরাধী ছাড় পায় না, চল থানায়, বলে কলার ধরে টান দিয়ে বের করে আনলাম। আমরা যাচ্ছি থানার দিকে, এই ফাঁকে আপনাদের বলে ফেলি কেন আরিফকে গ্রেপ্তার করলাম। আমার সাহেবের কল দেওয়া হিস্ট্রিতে আরিফ সাহেবের খুনের 1 সপ্তাহ আগে থেকেই দুজনের সাথে প্রতিদিন অনেক সময় ধরে কথা হয়েছিল। আর 2 জন অন্য কেউ নয়, জাকির সাহেবের 2 বন্ধু। আমার সাহেব আরিফের হিস্ট্রি থেকে জানলো খুনের দিন আরিফ বাসা ছিল না। সে রফিক সাহেব হঠাৎ অসুস্থ বলে নাজিয়া ভিলা যাবে বলে তার স্ত্রীকে বলল, কিন্তু বাসায় নিজের মোবাইল রেখে এসেছিল। তারপর কেবিনে ঢোকার পর আরিফের অপরাধী চাহনি বাকি 360 পড়লেই গড়গড় করে বলে দিবে। থানায় এসে আরিফকে জেলে বন্দি করে জিজ্ঞাসাবাদের জন্য বসালাম। কেন খুন করলি মিজান ও নিহাকে? তোর সাথে বাকি 2 জনের ঠিকানা দে তাড়াতাড়ি। ঠিকানা দিতে হায়দারকে দিয়ে আমান সাহেবের কাছে পাঠালাম। আমান সাহেবের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করতে বলে আরিফকে ধমক দিয়ে বললাম, কেন খুন করলি? সব খুলে বলবি নাকি 360 ডিগ্রি দিতে হবে? আরিফ কাঁদতে কাঁদতে বলল, রাগ স্যার, রাগ আর লোভের জন্যই। প্রতি সপ্তাহে শ্বশুরবাড়ি যেতাম, প্রায় দেখতাম একটি সুন্দরী মেয়ে শ্বশুর শাশুড়ি ঘরে। একদিন জানতে পারি তার নাম নিহা, পাশের ফ্ল্যাটেই থাকে। হাজব্যান্ড দিনের বেশিরভাগ সময়ই প্রায় রাতে বাইরেও থাকে। নিহাকে পাওয়ার লোভেই একদিন ওর ফ্ল্যাটে ঢুকে ওকে জড়িয়ে ধরি। সেদিন নিহা আপোষ করেনি, উল্টো আমাকে থাপ্পড় মেরে শাসিয়েছিল। সেদিনই মেরে ফেলতাম, কিন্তু মিজান সাহেব চলে আসাতে পারেনি। মিজান সাহেবও আমাকে থাপ্পড় মেরে পুলিশে দেবে বলেছিল। খুব রাগ হয়েছিল স্যার। তারপর থেকে সময়ের অপেক্ষা করে পরিকল্পনা করতে লাগলাম তাদের খুন করব বলে। আস্তে আস্তে বুঝলাম এই কাজটা আমার একার পক্ষে সম্ভব না। তাই জাকির সাহেবের 2 বন্ধুকে নিহাকে পাওয়ার লোভ দেখিয়ে ওদের ব্যবহার করলাম। ব্যবহার? তোর পরিকল্পনা কী ছিল? স্যার ওদের খুন করাই ছিল আমার পরিকল্পনা। জাকির সাহেবের 2 বন্ধুকে নিহার লোভ দেখাতে তারা রাজি হয়ে গেল, কিন্তু তারা জানতো না আমি ওদের প্রাণে মারব। পরিকল্পনা অনুযায়ী দারোয়ানকে এদিক সেদিক পাঠিয়ে জাকির সাহেবের চোখে ফাঁকিবাজ বানিয়ে চাকরিচ্যুত করাই। এছাড়া ছাদে অনেক সিগারেট খাই, যেন আপনারা বুঝতে পারেন বাড়িওয়ালার ছেলেই খুনি। সে খুনের আগে সহকারীদের নিয়ে ছাদে ছিল। এই পরিকল্পনার কথা আমার শ্বশুর পরিবারের কেউ জানতো না। আমি অপেক্ষায় ছিলাম কবে জামান পরিবার নাজিয়া ভিলা থেকে দূরে কোথাও যায়। হঠাৎ সেই সুযোগ এসে যাওয়ার পরিকল্পনা অনুযায়ী সেদিন রাতে মিজান সাহেবের ফ্ল্যাটে আমরা ঢুকে পড়ি। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর লক্ষ্য করি তারা সঙ্গমের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সুযোগটা কাজে লাগিয়ে পেছন থেকে মিজান সাহেবের মাথায় আঘাত করি। মিজান সাহেব আমাদের না দেখে অজ্ঞান হয়ে গেলে ওনাকে বেঁধে নিহাকে একে একে 3 জনের রেপ করি। তারপর নিহাকে মেরে ফেলি। জাকির সাহেবের বন্ধুরা তখন চলে যেতে চাইল, কিন্তু আমি তাদের ভয় দেখিয়ে রেপের কথা সবাইকে বলে দেবো বলে তাদের জিম্মি করে পূর্ব রাগের প্রতিশোধ হিসাবে তাদের বটি দিয়ে জবাই করি। পরিকল্পনা অনুযায়ী আমার মোবাইল বাসায় রেখে এসেছিলাম, আর জাকির সাহেবের 2 বন্ধুর ফোন ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছিলাম যেন আমাদের সন্দেহ না হয়। পুরো সন্দেহ যেন জাকির সাহেবের ওপর যায় সে চেষ্টা করেছিলাম জোরে তালি দিয়ে। বাহ, কীভাবে পারলি তুচ্ছ বিষয় নিয়ে 2টো প্রাণ কেড়ে নিতে? পারলি অপরাধ করে পার পেয়ে যেতে? এবার আজীবন জেল থানায় পড়ে পড়ে মর। জিজ্ঞাসাবাদ শেষে কেবিনে এসে মনে মনেই বললাম, আমি এসআই জাহিদ, অপরাধীকে গর্ত থেকে যে কোনো মূল্যে টেনে বের করবই। তখনই আমান সাহেব এসে বলল, স্যার অপারেশন সাকসেসফুল। ধন্যবাদ আমান সাহেব, বসুন।
কলম দিয়ে লেখা শুরু করলাম। কেস 41-এর চূড়ান্ত রিপোর্ট। লেখা শেষে কেস 41-এর ফাইল ক্লোজ করে হায়দারকে ডেকে 2 কাপ কফি দিতে বললাম। হায়দার কফি না আনতেই টেলিফোন বেজে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, এই টেলিফোন থেকে আবার কেস 42-এ শুরু হবে না তো? মনের সংশয় বাদ দিয়ে টেলিফোন উঠিয়ে বললাম, হ্যালো, তুরাগ থানা থেকে এসআই জাহিদ বলছি।